আগে ভূত বলে কিছু আছে বিশ্বাস করতাম না। মজা করে বলতাম ওটা দুর্বল হার্টের খোরাক। কিন্তু না, ওটা আমার ভুল ছিল। একদিন রাতে দিদির বাড়ির খোলা ছাদের কার্নিশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার চোখের সামনে সে উধাও হয়ে গেল। আজ এটা সকলের কাছে গল্প হলেও এটাই ছিল আমার জীবনের এক ধ্রুব সত্য। তখন আমি ক্লাস 6-এ পড়ি। গরমের ছুটি পড়েছে সবেমাত্র। দিদি মানে আমার জেঠুর বড় মেয়ে। আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি আসতে সময় লাগত 2 ঘন্টার মতো। দিদির 2 ছেলে ও মেয়ে। মেয়েটা বড়, তাই ছেলেটার জন্মের পর মেয়েটা ওর দিদার কাছে, আমার বড় মার কাছে থাকত। ওর নাম টুম্পা। আমার আর টুম্পার মধ্যে বয়সের ব্যবধান ছিল 3 বৎসর, তাই মাসি আর বোনঝির সম্পর্ক গড়ে ওঠেনি। টুম্পার মাকে আমরা সবাই বড় দিদি বলতাম। সবার চেয়ে সে বড় ছিল। টুম্পার বাবা কি কাকা কখনো ওকে এক নিয়ে যেত না। সঙ্গে আমিও যেতাম, কেননা বড়দি আমাকে খুব ভালোবাসত, আর আমিও। সে বছর শুক্রবার গ্রীষ্মের ছুটি পড়ল। বিকেলে টুম্পার কাকা আমাদের নিতে এলো। দুজনে জামা কাপড় গুছিয়ে চললাম। মা আমাকে জিজ্ঞেস করল, কতদিনের জন্য? আমি বললাম, কমপক্ষে 7 দিন তো হবেই। জানি বেশি দিন থাকা সম্ভব নয়, হোমওয়ার্ক আছে। সন্ধে 7টা নাগাদ পৌঁছে গেলাম। দিদি বলে, আজ খুব গরম, পাখা ছাড়া তোরা ঘুমতে পারবি? বড় দিদের তখনও ইলেকট্রনিকের ব্যবস্থা ছিল না। আমরা কিছু বললাম না। রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঠিক করল ছাদে শোয়া হবে। আমি খুব খুশি হলাম। কোনো দিন ছাদে ঘুমাইনি, আবার গরমও খুব। আমার জামাইবাবুলা 4 ভাই আর 1 বোন, তাই পরপর 4টি ঘর। প্রথম ঘরটা দিদির, তারপর সব দেওরের। 3টে বিছানা ছিল। সবাই ছাদে ঘুমিয়ে পড়লাম। রাত তখন 3টে। দিদি উঠল। তারপর দিদির শাশুড়ি ও এক ননদ উঠল। বড়দির ননদের বিয়ে হয়েছিল, কিন্তু ভাইদের টানে স্বামীর ঘর সংসার করতে হয়নি। সে আজও বড় ও ছোট ভাইয়ের সংসারেই আছে। আমি জেগে চুপ করে বিছানায় শুয়ে আছি। একটু অস্বস্তি লাগছে। বিছানার ওপর বসে এদিকে ওদিকে তাকিয়ে দেখছি। চারিদিকে অন্ধকার, দূরের বাঁশবাগান, বিভিন্ন গাছের সারি, ঘরবাড়ি সব যেন কালো চাদরে ঢাকা। সেদিন পূর্ণিমা ছিল না, তবুও ফাঁকা ছাদে চাঁদের আলো বেশ খেলছিল। আমাদের বিছানা থেকে আনুমানিক 20 ফুট দূরে আমার দিদির ঘরের পিছনের দিকে প্রথম জানালার ঠিক কার্নিশের ওপর কে যেন দাঁড়িয়ে আছে। ভাবলাম দিদির শাশুড়ি। পরক্ষণে মনে হলো, না, সে তো সবার আগে ছাদ থেকে নিচে নেমে গেছে। একটু ভালো করে লক্ষ্য করলাম, না, এ অন্য কেউ। তার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। পুরো হাত ঢাকা জামা, মনে হবে নাইটি পরে আছে। দাঁড়ানোর ভঙ্গিমায় মনে হলো আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। দেখি একটু দূরে ছাদ থেকে কেউ যেন টর্চের আলো ফেলছে। হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল ওই সাদা পোশাকধারী মহিলা। আগেই বলেছি আমি শহরের মেয়ে, দিদির বিয়ে হয়েছে গ্রামে, তাছাড়া ভয়টয় আমার একটু কম। একবারের জন্য মনে হলো সে নির্ঘাত নিচে পড়ে গেছে। বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে ওই স্থান থেকে ঝুঁকে নিচের দিকে তাকিয়ে দেখি। আমি নিচের দিকে ঝুঁকে দেখি কি ভয়ঙ্কর অন্ধকার। দিদির ঘরের পিছনে একটা ছোট ফাঁকা জমি, ওর পরেই একটা বিরাট বাঁশবাগান। মনে হলো ওই বাঁশবাগান দিয়ে কেউ দৌড়ে চলে গেল। এবার একটু ভয় লাগলো, তবুও ওই দিকে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো যেন ঠান্ডা বাতাস আমার 2 কাঁধের ওপর দিয়ে বয়ে গেল। এবার আস্তে আস্তে ছাদ থেকে নিচে নেমে এলাম। আমাকে দেখে দিদির শাশুড়ি চমকে উঠলেন, বলেন, একা একা নামতে কেন গেলি মা? দিদি চিৎকার করে বলে, একে অন্ধকার, তার উপর একা, বাইরের দিকে সিঁড়ি, তোর ভয় করল না? অন্ধকারে পড়ে গেলে কত লাগতো? আর কখনো তোকে কাকা এখানে আসতে দেবে? এবার আমি একটু বিরক্ত হয়ে বললাম, দূর ঘোড়ার ডিম, ওসব কথা বাদ দাও না। ছাদ থেকে কেউ নিচে পড়ে গেছে, কিন্তু নিচে কেউ ছিল না। আচ্ছা বড়দি, ওটা কি ভূত ছিল? দেখি সকলে মুখ চাওয়াচাওয়ি করছে। আমি আবার ওপরে উঠতে যাব, প্রস্তুতি নিচ্ছি। দিদি বলল, তোকে আর ওপরে উঠতে হবে না, এবার ঘরে ঘুমোবি, তোর কাছে টুম্পা শোবে। সকলে এক এক করে বিছানা গুটিয়ে চলে আসে। দিদির গলার শব্দে ঘুম ভাঙল। বলছে, তাড়াতাড়ি ওঠ,
আমি বললাম, 7টা বেজে গেছে। দিদি বলে, না, সবে 5:30। ওঠ। এই কিরে, ওঠ। এবার বিরক্ত হয়ে বললাম, এখন উঠে কি করব? বড়দি বাড়ি যাবি? ফের ওই কথা। টুম্পা, ওঠ। বোন, ওঠ। আমি বাড়ি যাব কেন? টুম্পা বলে, সবে কাল বিকেলে তো এলাম। দিদি সংসারের কাজ করতে করতে বলল, কাল রাতে তোর মাসি ছাদ থেকে ঝুঁকে কি দেখছিল? বিছানায় শুয়ে শুয়ে বললাম, এমন কথা বলছো যেন এই প্রথমবার আমি ছাদে ঝুঁকেছি। টুম্পা বলে, মাসি ঝুঁকেছে, মাসি বাড়ি যাবে, আমি যাব না। দিদি বলে, না, তোরা দুজনেই যাবি। বলতে গেলে দিদি এক প্রকার জোর করে তুলে মুখ ধুইয়ে রুটি তরকারি খাইয়ে দিল। রাগ হলো, কান্না পেল, দিদি সব বুঝতে পারল, তবুও ছাড়ল না। দিদি বলে, সব গুছিয়ে দিয়েছি, জামা পরে বাইরে আয় দুজনে, তোদের পৌঁছে দিয়ে কাকা কাজে যাবে। 6:10 দিদির বাড়ি ছাড়লাম। দিদির শ্বশুর বাড়ি সবার শেষে, তাই অন্য সকল আত্মীয় স্বজনের উঠান দিয়েই পথ। সকলে জানতে চাইল আজ এত সকালে চলে যাচ্ছি কেন। আমার দিদি ঘটনা কি তা খুব ছোট করে শোনালো। তাদের মধ্যে অনেকেই বলল, তোমাকে আমরা আগেই বলেছিলাম, বিশ্বাস করনি। দিদি এটাও বলে, আমরা ভাবলাম চোখের ভুলও হতে পারে, সাধারণত এটা আমাদের কল্পনার বাইরে ছিল। যাই হোক, ওখান থেকে আমরা বিদায় নিলাম। 8:30 নাগাদ বাড়ি ফিরলাম। টুম্পাকে ওই বাড়িতে রেখে আমার হাত ধরে মায়ের কাছে এনে টুম্পার কাকা বলল, কাকিমা, দিয়ে গেলাম আপনার ডাকাতকে। মা একটুখানি কিন্তু কিন্তু করে জিজ্ঞেস করে, কেন বাবা, ও খুব বিরক্ত করছিল? ওরা সবাই তো বড় দিদির হাতে গড়া, সে তো বিরক্ত হবে না। টুম্পা কাকা, ওর বিরক্তিতে আমাদের কোনো প্রকার কষ্ট দেয় না, ও সব সময় ছটফট করে, সবাই জানি। আজ তো প্রথমবার আমাদের ওখানে গেল তা তো নয়, অনেক কিছু ওর বড় মাকে সব বলেছি, সময় করে শুনে নেবেন। পরে আসব, দেরি হয়ে গেছে, কাজে যাব, চলি। মা আমার দিকে কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করল। বুঝলাম কপালে কষ্ট আছে। সুযোগ বুঝে জোরে পাখা চালিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমাচ্ছি জানি না। ফিসফিস শব্দ শুনতে পেলাম, আর অনবরত আমার দুটো পায়ের ওপর কে বোলাচ্ছে। ঘুম ভেঙে ঘুরে দেখি আমার বাবাকে। দেখে একগাল হেসে দিলাম, কিন্তু বাবার মুখটা ভয় জড়ানো এক অদ্ভুত হাসি। আমি বাবাকে বললাম, তোমার কি হয়েছে? বাবা বেশ ধরা গলায় বলল, কিছু না, চান করে নাও, ভাত খাবো, খিদে পেয়েছে। ভাত খেতে বসে জানতে পারলাম ওটা সত্যিকারের ভূত ছিল। বাবা, দাদা, দিদি, মা সকলে খুব বকল। দাদা বলল, তোর মাথায় কি বুদ্ধি? যদি ওই ভূতটা ধাক্কা মেরে নিচে ফেলে দিত আর গলা টিপে ধরত তাহলে কি হতো? এবার মা খুব রেগে যায়। বাবার উদ্দেশ্যে বলে, তোমার জন্য ওর মন থেকে ভূতের ভয় চলে গেছে। দিদি বলে, এখনো তুই বেঁচে আছিস, এটাই আমাদের সৌভাগ্য। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, তাহলে ওই ভূত বউটা কে? ছাদে কি করছিল আর আমাদের দিকে তাকিয়েছিল কেন? তখন বাবা শুরু করল ভূতের আসল রহস্যটা, খুব লোমহর্ষক ঘটনা। কে? ওই তান্ত্রিক জানায় কারো মৃতদেহ এখানে পুঁতে রাখা হয়েছে বা ছিল। তোমরা একটু খোঁজ খবর নাও, কিছু জানতে পারো কি? তিনি ফিরে গেলেন। জামাইবাবুর বাবা ওই জায়গাটা কিনেছিলেন, অনেক কটা ছেলে সেই হিসেবে। জানতে পারা গেল দিদির শ্বশুর বাড়ি থেকে সামান্য দূরে একটা বড় ফুটবল খেলার মাঠ আছে। ছেলেরা খেলা শেষ করে ওই জমির ওপর দিয়ে বাঁশবাগানের মধ্যে দিয়ে বাড়ি ফিরত। একদিন খেলার মাঠে কিছু নিয়ে গণ্ডগোল হয়, আর একজন কোথাও হারিয়ে যায়। 14-15 বছরের ছেলে। অনেক দিন ধরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ছেলেটার মা কারো কাছে শুনেছিল শেষবার ওই জায়গায় বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছিল। শেষে বাধ্য হয়েই থানায় যায়। পুলিশ আসে, বন্ধুদের সঙ্গে কথা বলেন। এদের মধ্যে একজন পুলিশের কাছে সত্যি বলে ফেলে, শিশির নামে এক ছেলের সাথে খেলার মাঠে বল খেলা নিয়ে গণ্ডগোল হয়। তারপর আবার খেলাও হয়। ওরা দুজন একসাথে জঙ্গলে পথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর তারপর থেকে দুজনকে দেখতে পাওয়া যায়নি। পুলিশ শিশিরের বাড়ি গিয়ে জানতে পারল ওই রাতে সকলে বেড়াতে যাচ্ছি বলে বের হয়, আজ 17 দিন কেউ এখনো ফেরেনি। শিশিরের পরিবার কোথায় গেল কেউ জানে না।
বন্ধুর দেখানো জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও কোনো মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলো না। তাহলে মৃতদেহটি কোথায় গেল? আর ছাদে দেখা ভূতটাই বা কে?